আসসালামু আলাইকুম। আরাফাত সাহেব, শোনা যাচ্ছে? আসসালাম, হ্যাঁ জি, শোনা যাচ্ছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? কোথা থেকে বলতেছেন? জি, আমি বর্তমানে গাজীপুরে আছি। যাক। গাজীপুর কি জয়দেবপুর? না, জয়দেবপুরে না, এই রাজেন্দ্রপুরের এই দিকে। ও, আচ্ছা আচ্ছা। যাক, ওটা খুব সুন্দর এলাকা ওদিকে, গাছপালা। আমরা 5টা মিনিট, আমরা বিশে হ্যাঁ, শুরু করে দিব, হ্যাঁ? 5টা মিনিট আমরা জি একটু ওয়েট জি করি, জি। দেখি কে কে জয়েন করে। আর আমরা ক্লাস সেশনটা আজকে আশা করা যায় ভালো হবে। আমরা অনেক কিছু জানতে পারবো। জি, আপনি ওখানে কি জব করেন? জব বলতে ওই রকম না, এমনিতে আছি আর কি। এই ও, আচ্ছা আচ্ছা। প্রফেশনাল কোনো। বুঝতে পারছি বুঝতে পারছি। কেউ কি জয়েন হবে এত? হ্যাঁ, হওয়ার তো কথা। আমার সাথে তো কথা হয়েছিল আজকে। গত গত শনিবারে কি আপনি জয়েন হতে পারছিলেন? না না না, গত শনিবারে আমি জার্নি করছি তো, ও, আচ্ছা আচ্ছা। বাসায় গেছি। না, গত শনিবারে আবার আমার নেটওয়ার্কিং এ প্রচুর ঝামেলা হয়েছিল, এই জন্য আমি ফোন দিয়ে দিয়ে যে অনেকেই ক্লাস হ্যাঁ করতে হ্যাঁ পারেন, হ্যাঁ। অনেকে অ্যাটেন্ড হয়েছিল, তারা হয়তো করতে পারে নাই। হুম। তো জি জি, বুঝতে পারছি। এই জন্য আর কি, যে আচ্ছা ভাবলাম আচ্ছা। যে আমরা আবার নেক্সট প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিব। হুম। হ্যাঁ হ্যাঁ, না ভালো উদ্যোগ। এমন চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর। হ্যাঁ, মাহফুজ। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ? যারা যারা আছেন আমরা শুরু করে দিই। তো যাই হোক, আজকে আহ, আরাফাত সাহেব এবং রুহিদাস শুনতে পাচ্ছেন না? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ভেরি গুড। আর স্ক্রিন কি দেখা যাচ্ছে পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা সবাই হয়তো জয়েন করতে পারবো, অটো জয়েন্ট হয়ে যাবে, সমস্যা নাই। এখন আমরা আজকে সেশনটাকে 4টা ভাগে ভাগ করছি আমি। সেটা হচ্ছে আহ, 4টা ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে আমরা এসএলডি শেখার সহজ একটা উপায় আমরা শিখবো আজকে। আমাদের ভিতর জানবো যে অ্যাকচুয়ালি আমরা ফ্যাক্টরিতে এসএলটি কত সহজে শিখতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টে আমরা শিখবো। আর 2য় নম্বর শিখবো হচ্ছে একটা সাব স্টেশন সিলেকশন এবং লেআউট। একটা সাব স্টেশন একটা ফ্যাক্টরি যখন করা হয়, তখন কোথায় করলে ভালো হয় বা কি কি চেক করা লাগে একটা সাব স্টেশন করার আগে, এই বিষয়ে জানবো। আর একটা বিষয় জানবো হচ্ছে লেআউট, যে আমাদের ফ্যাক্টরিতে
আমরা যে সাবস্টেশনটা যে লেআউট করি এই লেআউটটা আসলে কিভাবে করব। আর আরেকটা বিষয় যেমন অনেকেরই খুব উপকার হবে, সেটা হচ্ছে একটা ফ্রেশার থেকে একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি কিভাবে হওয়া যায়, মানে জার্নিটা আসলে কেমন হবে এই বিষয়ে একটু শেয়ার করব। আমার মনে হয় যে সবাই উপকৃত হব। তো আমরা প্রথমে শুরু করি ফার্স্ট অফ অল যে এসএলডি শেখার সহজ উপায়। এসএলডি সম্বন্ধে আমরা সবাই জানি, মোটামুটি সবাই ধারণা আছে যে এসএলডি আসলে কি। এসএলডি হচ্ছে, যার ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। মানে ইলেকট্রিক্যাল সিস্টেমকে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে সোর্স থেকে লোড, এই ট্রান্সমিশন থেকে বিতরণ, লোড পর্যন্ত, ডিস্ট্রিবিউশন পর্যন্ত যা কিছু আছে সিঙ্গেল লাইনের মাধ্যমে যেটা দেখানো হয় সেটাকে এসএলডি বলে। এটা সহজে যদি আমরা বলি, এসএলডি হলো এমন একটা জিনিস যা ইলেকট্রিক্যাল সিস্টেমের আমরা ব্লু প্রিন্ট বলতে পারি। যেমন একটা বিল্ডিং এর ইভাকুয়েশন প্ল্যান প্ল্যান বা ব্লু প্রিন্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি যে আমরা একটা ফ্যাক্টরি কোন দিক থেকে যাচ্ছি আর কোন দিক থেকে ঢুকতে হচ্ছে, কোন দিক থেকে বেরোতে হচ্ছে। আমরা সবকিছুই কিন্তু ওই, যদি ফ্যাক্টরির একটা ব্লু প্রিন্ট পাই যেটাকে ইভ্যাকুয়েশন প্ল্যান বলে এটা পাই, সেটা আমরা বুঝতে পারি যে এটা ফ্যাক্টরি কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, কোথায় দিয়ে এক্সিট আছে, এগুলো সব আমরা বুঝতে পারি। ঠিক সেমনই এসএলডি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্লুপ্রিন্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সোর্স থেকে লোড পর্যন্ত কি কি আছে, কিভাবে আছে, কি কি কন্ট্রোলিং ডিভাইস আছে, কি কি প্রোটেকশন ডিভাইস আছে, কোন সাইজের কেবল আছে, কি কি ইকুইপমেন্ট ব্যবহার হয়েছে, এই টোটালটাই আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারি। তো এখানে আমি এই পেজটাকে আমরা দেখতে পাচ্ছি, পেজটাকে আমরা একটু দেখতে পাচ্ছি। জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ভেরি গুড। এখানে আমি দেখেন লিখছি ইলেকট্রিক্যাল সিস্টেম ফ্লো, মানে প্রতিটা জিনিসের কিন্তু একটা ফ্লো থাকে। তো আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমের ফ্লোটা যদি আমাদের ব্রেনের ভিতরে আমরা ক্যাপচার করতে পারি, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম শেখাটা সবচেয়ে সহজ হয়ে যাবে। সবচেয়ে সহজ হয়ে যাবে যে আমাদের সর্বপ্রথম আমাদের ক্যাপচার করতে হবে কি, আমার ইলেকট্রিক্যাল সিস্টেমের ফ্লোটা কেমন হয়, কোথা থেকে আসে কোথায় যায়, এর মাঝে কি কি থাকে, এই জিনিসটা আমরা সহজে বুঝবো। আগে আমরা অনেকেই চিন্তা করি এসএলডি বিরাট কিছু, অনেক কিছু লেখা থাকে, ছোট ছোট লেখা থাকে, একটা পেজে অনেক হিবিজিবি দাগ থাকে। এই ব্যাপারটা আমরা একটু ডিফিকাল্ট ভেবে ফেলি। অ্যাট এ গ্লান্স আমরা ভাববো যে এটা খুবই ইজি একটা কাজ, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার আমরা এই কাজটা করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের ফ্লো, এখানে আমি দেখতেছি যে এখানে সোর্স, আমি এখানে দেখতেছি একটা সোর্স, আর ডান পাশে একটা দেখতেছি আর একটা সোর্স। তো এখন এই সোর্সটা কোথা থেকে আসছে দেখেন, এখানে লেখা আছে ওভারহেড লাইন, আরইবি বা পিডিবি, আমরা যেটা এইচটি লাইন বলে থাকি, ওভারহেড লাইন যেটা আমরা রাস্তার উপর দেখতে পারি, এটা আরইবি, পিডিবি, পিজিসিবি বিভিন্ন সংস্থার হয়ে থাকে না। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সোর্স, যেটা জেনারেটিং স্টেশন থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমাদের ফ্যাক্টরির মাথার উপরে চলে আসে, ফ্যাক্টরির কাছাকাছি চলে আসে। যেটা আমরা পাই সেটা হচ্ছে 11 কেভি। তো এই একটা সোর্স, আর ডান পাশে দেখতেছি এই যে একটা সোর্স। এই সোর্সটা হচ্ছে সেলফ, একটা ফ্যাক্টরি স্ট্যান্ড বাই একটা সোর্স রাখে বিকল্প হিসাবে, যদি কোনো কারণে আরইবি বা পিডিবি কাট হয়ে যায় সেক্ষেত্রে জেনারেটর দিয়ে যাতে ফ্যাক্টরিটা রান রাখা যায়, ওই জন্য আমাদের কি করা হয়, একটা নিজস্ব, মানে অর্থায়নে, ফ্যাক্টরি নিজস্ব অর্থায়নে একটা জেনারেটর রাখে, জেনারেটরের একটা সোর্স রাখে, যাতে বিদ্যুৎ চলে গেলেই জেনারেটরটা দিয়ে ফ্যাক্টরিটা চালানো যায়। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এরপরে কোথায় আসলো, আমাদের 11 কেভি থেকে আমাদের লাইনটা আসছে এইচটি সুইচ গিয়ারে। যেই এইচটি সুইচ গিয়ারের মাধ্যমে আমরা ট্রান্সফরমারকে অন অফ করতে পারি। মানে ট্রান্সফরমারে আমি কোনো কাজ করব, তখন কি আমি পল্লী বিদ্যুতের লোক ডাকবো বারবার? আমি ট্রান্সফরমার এখন ক্লিন করব বা ব্রিদারের সিলিকা জেল চেঞ্জ করব, বা আমি ট্যাপ চেঞ্জারটা একটু ঘোরাবো, হুম, বা এইচটি বুশিংটা একটু টাইট দিব, বা এলটি বুশিংটা টাইট দিব, এই জন্য কি আমি বারবার পল্লী বিদ্যুৎকে নক করব? না।
এই নক করব না, এই জন্য আমি এখানে একটা কন্ট্রোলিং এবং প্রোটেক্টিভ ডিভাইস আমার এইচটি সুইচ গিয়ার হিসাবে রেখে দিব, যার কারণে যে কোনো সময় আমাকে এটা প্রোটেকশন দিবে এবং আমি কন্ট্রোলিং করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইচটি সুইচ গিয়ারের পরে কি আসলো, ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নিয়ে যাব ট্রান্সফরমার। এখান থেকে আসলো কি কস বা এটিএস। কস বলতে হচ্ছে চেঞ্জ ওভার সিস্টেম, এটিএস হচ্ছে অটো ট্রান্সফার সুইচ। এখানে একটা কসটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম, আর এটিএসটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের সোর্স যেহেতু দুইটা, সেহেতু আমরা ইচ্ছা করলেই দুইটা সোর্স এট এ টাইমে আমরা কিন্তু আউটপুট করতে পারবো না, পারবো? কোনোভাবেই পারবো না। তো সেক্ষেত্রে এই যে কস বা এটিএস, এটার কাজই হচ্ছে একটা লাইন যখন পাস হবে ওই কস বা এটিএস প্যানেলের মধ্য দিয়ে, অন্য একটা লাইন আর অন্য একটা সোর্স থেকে কোনো লাইন পাস হতে পারবে না। তো আমি যখন এই কস এবং এটিএসটা ব্যবহার করব, তখন আমি আমার ফ্যাক্টরির চাহিদা, আমার ফ্যাক্টরির রেটিং, সাবস্টেশন রেটিং অনুযায়ী আমি কসও ব্যবহার করতে পারি, আবার এটিএসও ব্যবহার করতে পারি। এরপরে এটিএস থেকে কোথায় চলে যাবে, এলটি প্যানেল। এলটি প্যানেল থেকে আমার যাবে হচ্ছে এমডিবিতে, ডিবিতে, এসডিবিতে। এসডিবি থেকে এখানে লোড আছে, দেখেন লোড। আবার ডিবি থেকেও আমি লোডে দিতে পারছি। লোড বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, লোড বলতে এখানে আমাদের ফ্যাক্টরিতে লাইট, ফ্যান, মেশিন, যাবতীয় যে আমরা, যার মাধ্যমে আমরা আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করি, যেই যন্ত্রাংশের মাধ্যমে, যে যন্ত্রাংশগুলো ইলেকট্রিসিটিতে চলে, সেইগুলো হচ্ছে লোড। তাহলে আমরা দেখেন এই যে সোর্স থেকে এই লোড পর্যন্ত আমার কিন্তু কয়েকটা জিনিস ব্যবহার হচ্ছে। খেয়াল করেন, এই যে সোর্স আর এই যে লোড, কি আছে, ওভারহেড লাইন, ওভারহেড লাইন থেকে এইচটি সুইচ গিয়ার, এইচটি সুইচ গিয়ার থেকে ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে একটা এটিএস বা কস, যেটা আরইবি এবং জেনারেটর এই দুটোর মধ্যকার ইন্টারলক থাকবে। এরপরে এলটি প্যানেল, এলটি প্যানেলের সাথে একটা পিএফআই থাকবে, যেটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে। আর এরপরে চলে গেল কি এমডিবিতে, এমডিবি থেকে ডিবি, ডিবি থেকে এসডিবি। আমার এমডিবি থেকে ডিবিতে যাচ্ছে, কিন্তু এমডিবিতে ছোট ছোট কয়েকটা বেকার থাকতেই পারে। এমডিবি রুমের জন্য লাইট, ফ্যান, এটা আমি লোড হিসেবে ব্যবহার করতে পারি। আবার ডিবিতেও সেম, ডিবিতে আমি আরো 50টা মেশিনের লাইন আছে। এরপরে যদি এই ডিবি থেকে যদি আমি লাইন ডিস্ট্রিবিউট করি, তাহলে আমার প্রচুর কেবল লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা ওই এমডিবি থেকে আরেকটা কেবল, বড় 5টা কেবল টেনে আরেকটা ডিবি বোর্ড বসাই, ওখান থেকে আমি লাইন ডিস্ট্রিবিউট করতেছি। বা ওই ডিবি থেকে আরেক জায়গায় নিয়ে, যাতে আমাদের কস্টিংটা কমানোর জন্য আমরা এই কাজটা করে থাকি, এবং ডিস্ট্রিবিউশন এবং কন্ট্রোলিংটা সুবিধার জন্য, যে আমার যেখানে মেশিন আছে তার কাছাকাছি যেন আমার কন্ট্রোলিং ডিভাইসটা থাকে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সিস্টেমের ফ্লো। এটা হচ্ছে সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আমাদের এইটুকুই যদি আমরা শুধু ধরে রাখতে পারি, যে না, আমাদের মোটামুটি আমরা এইগুলো এতটুকু যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ইলেকট্রিক্যাল সিস্টেম বোঝা একদম সহজ হয়ে যাবে। এখন আসি, এখন হচ্ছে আমি আমার এই সিস্টেমটা পুরো বুঝলাম, বোঝার পরে হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে, যখন আপনি ইলেকট্রিক্যাল ফ্লোটা বুঝে ফেলবেন, তখন আপনি দেখবেন আপনি এখানে ওভারহেড লাইনে থেকে এইচটি সুয়েজ গিয়ারে আসতে কিছু জিনিস লাগে। সে জিনিসটা কি লাগে, যেমন আছে ড্রপ আউট ফিউজ লাগবে, সিটিপিটি লাগবে, এনার্জি মিটার আছে, আর কেবল আছে। তাহলে আমাকে কি এই কেবল, এনার্জি মিটার, সিটিপিটি, এগুলো একটা রেটিং আমি কিভাবে পাবো, আমার এই সাবস্টেশনের রেটিং এর উপরে আমি ক্যালকুলেশন করে পাবো, এটা আমাকে জানতে হবে। আমি এইচটি সুইচ গিয়ার আমি এলবিএস ব্যবহার করব না ভিসিবি ব্যবহার করব, আমাকে এটাও কি করতে হবে, জানতে হবে। কিভাবে জানবো, আমি এই সেম ট্রান্সফরমারের যে ক্যাপাসিটি এর উপর ডিপেন্ড, ট্রান্সফরমারের যে ক্যাপাসিটি এর উপর ডিপেন্ড করে আমি ক্যালকুলেশন করে জানবো যে আমার আসলে এইচটি, এখানে ভিসিবি লাগবে না এলবিএস লাগবে। এরপর এখান থেকে কি এইচটি থেকে আরেকটা কি আছে, ট্রান্সফরমার থেকে আসতে কেবল লাগবে, এটাও এইচটি কেবল। আর ট্রান্সফরমার থেকে ক্রসে যেটা ঢুকবে, এটা হচ্ছে এলটি কেবল। তাহলে এলটি কেবলটা আমরা কিভাবে সিলেকশন করব, আমরা ট্রান্সফরমারের এম্পিয়ার রেটিং এর উপর ডিপেন্ড করে আমি কেবল রেটিং কতটুকু আমি কেবলে
আর কোন কেবলে কতটুকু আমি অ্যাম্পিয়ার দিতে পারবো, মানে কারেন্ট বহন ক্ষমতা থাকবে, এর উপর ডিপেন্ড করে আমি কেবলটা সিলেকশন করব। এরপরে কি করবো, আমরা টোটালটা এই লোডের উপর ডিপেন্ড করে এই ট্রান্সফরমার যে রেটিং এবং অ্যাম্পিয়ার লোড, ফুল লোডের উপর ডিপেন্ড করে আমরা কস প্যানেলটা ডিজাইন করব। এটিএস এর ভিতরে কত সার্কিট ব্রেকার থাকবে ডিজাইন করব আমরা। এটিএস থেকে এলটি প্যানেলের কেবল সাইজটা ডিজাইন করব। এরপরে কি করব, এলটি প্যানেলের ভিতরে মেইন যে ইনকামিং এমসিসি বা এমসিসিবি বা এসিবি থাকবে, এইটা আমরা রেটিংটা আমরা ফিক্সড করব, যে আমরা এখন কোন কত মানের আমরা একটা এসিবি বা একটা এমসিসিবি নিতে পারি। এরপর থেকে এখান থেকে এলটি প্যানেলের ভিতর থেকে আমার অনেকগুলো সার্কিট ব্রেকার থাকবে, যেটা দেখা যাচ্ছে অনেকগুলো ফ্লোর আছে, আপনার এখান থেকে 4টা ফ্লোর আছে, 4টা ফ্লোর থেকে একটা করে মেন সার্কিট ব্রেকারের মাধ্যম দিয়ে, একটা করে সার্কিট ব্রেকার মাধ্যম দিয়ে ওই ফ্লোরে চলে গেল, যেটাকে আমরা এমডিবি বললাম। ওই এমডিবির আন্ডারে আবার 2-3টা করে ডিবি বোর্ড থাকবে, এইভাবে বিস্তার হতে যাবে। সিস্টেম ফ্লো সেম, শুধু বিস্তারটা হয়ে যাবে আলাদাভাবে। এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা যখন আমি বুঝবো, তখন আমাকে বাদ বাকি কি লাগবে, আমার কিছু ক্যালকুলেশন জানা লাগবে। এই ক্যালকুলেশন গুলো জানতে হলে আমাকে কিছু, আমরা যেহেতু সবাই ইঞ্জিনিয়ার, আমরা সবাই জানি, জাস্ট যদি লটা একটু দেখানো যায়, সূত্রটা দেখানো যায়, তখনই বোঝানো যাবে যে না, এটা তো খুব সহজ জিনিস, এটা তো আমরা জানি, এটা তো আমরা করে আসছি। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের ভিতরে ছোট কয়েকটা, 2-3 থেকে 4টা লর ভিতর থেকে আমি এই সূত্রের ভিতর থেকে আমি এই টোটাল যে সিলেকশন ক্যালকুলেশন সব করে ফেলবো, করতে পারবো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি এবং আরএসসি। এখন এটা গেল ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের ভিতরে কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। এটা তো আমরা সবাই বুঝি নাকি? জি। হুম। দস্তগীর সাহেব, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার কথা কি বোঝা যাচ্ছে? জি জি। আপনি কি এই ফ্লো চার্ট সম্বন্ধে আপনি অনেকদিন অভিজ্ঞ, আপনি তো অনেক ক্লিয়ার। তারপরও আপনাকে একটা জিনিস, আমরা যতই ক্লিয়ার হই, আমরা একই ব্যাপার নিয়ে যখন আমরা বারবার শেয়ারিং করি, আলোচনা করি, ওটা আমাদের ব্রেন আরো ভালো কাজ করে। হুম। এই জন্য আমরা একে অপরের জন্য এগুলো শেয়ারিং করতে হয়। ঠিক আছে। জি জি স্যার, জানা জিনিসও বারবার জানতে হয়। এইটাই আর কি। তো এখন আমরা যেহেতু এই বিষয়টা, এখন আমরা কি, আমরা ফ্লো চার্টটা বুঝলাম। এখন ফ্লো চার্টের পরে যে ক্যালকুলেশন গুলো হবে স্যার এগুলো। এখানে আমার আমার একটা আমার হুম, একটা কোশ্চেন ছিল। বল বল। একটা জিনিস হচ্ছে যে এই যে এলটি প্যানেলের পরে, হুম হ্যাঁ, আপনার হচ্ছে সাপোজ যদি বিবিটি রাইজার দিয়ে ফ্লোরে চলে যাওয়ার পরে প্রথম যে প্যানেল কোডটাতে ঢুকবে, হুম হুম। ওইটাকে কি আমরা এমডিবি বলতে পারি না এফডিবি বলতে পারি? আসলে মানে অ্যাকচুয়াল নাম কি, এটা নিয়ে আমি আজও কনফিউজ। আচ্ছা, আমি বলি। আপনি এলটি প্যানেল হচ্ছে লো টেনশন প্যানেল, যেটা এটিএস বা কসের পরে জি থাকে, অথবা আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে এলটি প্যানেলে ঢুকে, এলটি প্যানেল থেকে কয়েকটা কস থাকে, কসের মাধ্যমে এরপরে চলে যায় ফ্লোরে। ঠিক আছে। তো এখানে যেহেতু ডিজাইনে আছে কসের পরে এলটি প্যানেল, এলটি প্যানেল হচ্ছে লো টেনশন প্যানেল। এখানে আমার লো টেনশন যে পাওয়ারটা, এটা এই প্যানেলের ভিতর সর্বপ্রথম আসছে। এরপর থেকে এই প্যানেল থেকে যেটা আপনার ফ্লোরে চলে যাবে, সেটা আপনার ফিডার, মানে বিবিটি ফিডার ইউনিট থেকে একবারে চলে গেল, বিবিটি রাইজার থেকে আপনার মনে করেন বিভিন্ন ফ্লোরে চলে গেল, তাই না? এখন মনে করেন আপনার জি জি। এখান থেকে এলটি প্যানেলে আপনার একটাই সার্কিট ব্রেকার আছে, যেটা আপনার 5টা ফ্লোরে, একটা বিবিটি রাইজার দিয়ে 5টা ফ্লোরে চলে গেছে, তাই না? এখন কি বলতে পারেন আপনি, জি একতলায় জি। যেটা আছে সেটা আপনি বলতে পারেন এমডিবি 1, যেটা হচ্ছে মেইন, যেটা আচ্ছা। হচ্ছে আপনি যেই ট্যাপ অফ বক্সের মাধ্যমে ফ্লোরের ভিতরে প্রথম ওই বিবিটি থেকে প্রথম ফ্লোরের ভিতরে ঢুকতেছে, ওটাকে আপনি এমডিবি 1 বলতে পারেন। দ্বিতীয় তলায় যেটা প্রথম ঢুকতেছে, ঠিক আছে, ট্যাপ অফ বক্সের মাধ্যমে, ওটাকে আপনি এমডিবি 2 আচ্ছা। বলতে পারেন। আবার তৃতীয় তলায় যেটা আসতেছে, ওটা এমডিবি 3। এইভাবে আপনি করতে পারলেন। এখন এমডিবি 1 এর আন্ডারে যে কয়েকটা ডিবি বোর্ড আছে, এখন ওই ট্যাপ অফ বক্সের পরে কি একটা জি ডিবি বোর্ড করছেন ওখানে আপনি, ওইটা কি এমডিবি। এখন ওই জায়গা থেকে আপনি আরো 3টা ডিবি বোর্ডে পাস করলেন, ওইটা হচ্ছে ডিবি। ওই ডিবি থেকে যদি আপনি আরেকটা পাস করেন, ওইটা হচ্ছে এসডিবি।
আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তার মানে এটা তো বুঝি এমডিবিটা হ্যাঁ, হচ্ছে কিন্তু মেন স্যার তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডিবিটা হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডিবির ভিতরে লোড কম থাকে, এমডিবির ভিতরে ডিবি বোর্ডের পাওয়ার গুলো বেশি থাকে। মানে এমডিবি বোর্ডটা যেখানে স্থাপন করা আছে ওর ভিতরে কয়েকটা বেকার থাকে, এমডিবিতে বেশি বেকার থাকে না, কয়েকটা বেকার থাকে, সেটা এমসিসিবি বড় বেকার থাকে, যেই বেকারগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ডিবিতে সাপ্লাই দিতে পারি। আর ডিবির ভিতরে আমাদের অনেক ব্রেকার থাকে, 20টা থাকে, 30টা থাকে, 50টা থাকে, 100টা পর্যন্ত থাকে। হুম। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা ক্লিয়ার হলাম, তাই তো? তাহলে স্যার মানে এফডিবি তাহলে কোনটারে বলতেছে? এমডিবিটা আপনার পয়েন্ট আমি বুঝছি, তো হ্যাঁ, এফডিবি তাহলে কোনটা? এফডিবি বলতে কি, আপনি এফডিবি বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমডিবি না দিয়ে ফ্লোর ডিবি বোর্ড অনেক সময় আছে না, হ্যাঁ, ওই যে ফ্লোরের ভিতরে একটা গেছে, ওটা মেন যেটা আছে ওটাকে এফডিবি বলা হয়, জি মানে জি। ফ্লোরের ডিবি বোর্ড। ঠিক আছে, এটা আমরা নাম হিসাবে দিয়েছি জাস্ট চেনার জন্য। কিন্তু এফডিবি এরকম আকারে আসলে আমরা, আপনি পড়াশোনা যাই করবেন কোথাও কোনো ডকুমেন্টে এফডিবি লেখা আপনি দেখবেন না। আপনি দেখবেন হচ্ছে এলটি, এমডিবি, ডিবি, এসডিবি। ঠিক আছে, মানে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এফডিবি যেটা বলে ওটা লেখা আছে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। দেখা যাচ্ছে একটা আপনার একটা ফ্লোর আছে, আপনার ফ্লোরে 50টা মেশিন আছে, ওই ডিবি বোর্ড থেকে ওই মেশিনগুলো পাওয়ার গেছে, ওটাকে আমি এফডিবি লিখে দিলাম, মানে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। ক্লিয়ার? এখন স্যার আমাদের যেটা হচ্ছে মানে আমাদের প্রেক্ষাপটে বলতেছি, আমাদের ফ্যাক্টরিতে আপনার বিবিটি রাইজার থেকে মানে ট্যাপ অফ বক্স হয়ে প্রথম যেই প্যানেল বোর্ডটাতে ঢুকছে, হুম। ওই প্রতিটা ফ্লোরে আর কি সবগুলোর মধ্যে এফডিবি লেখা, এফডিবি লেখা যে আছে, মানে এফডিবি ফ্লোর ওয়ান টু ডিস্ট্রিবিউশন লিখে থ্রি। রাখছে, এফডিবি ওয়ান, এফডিবি টু, মানে জি জি মানে ফ্লোর নাম্বার ওয়ানের হ্যাঁ এটা হ্যাঁ। ডিস্ট্রিবিউশন বোর্ড, ফ্লোর 2 নম্বর ফ্লোরের ডিস্ট্রিবিউশন বোর্ড, 3 নম্বর জি ফ্লোর, জি এটা হ্যাঁ আপনার হ্যাঁ। নিজস্ব মানে আইডেন্টিফিকেশনের এমডিবি জন্য এটা লেখা হয়। এমডিবি গুলারে ওই সব হ্যাঁ, এফডিবি লেখা রাখছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হয়তো কি, ওখানে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন উনি হয়তো বা অতটা ধারণা নাই এ বিষয়ে, একটা নাম দিয়ে দিচ্ছেন, ওইটা চলে আসে। ওগুলো এগুলো নিয়ে তো আর কোনো ইস্যু হয় না, ঠিক আছে? আপনি নাম নিয়ে যে আপনাকে কেউ বলবে যে না এটা স্ট্যান্ডার্ড হয়নি, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, অনেক অনেক ফ্যাক্টরি আছে, আচ্ছা আচ্ছা। আপনি এলটি থেকে ডাইরেক্ট ডিবিতে চলে গেছে, এগুলো এমডিবি লিখে না। ঠিক আছে, এরকম আপনি অনেক এসএলডি দেখছি। এখন আমরা ইলেকট্রিক্যাল ফ্লো সিস্টেমটা বুঝলাম, এখন আমরা সাবস্টেশন সিলেকশনের ব্যাপারটা একটু আমরা দেখি, হ্যাঁ। এখন আমরা ফ্যাক্টরিতে যদি একটা সাব স্টেশন সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় আমাদের হচ্ছে জানতে হবে। আমরা যেহেতু ইনডোর সাবস্টেশন নিয়ে কথা বলছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনডোর সাবস্টেশন স্থাপনার জন্য স্থাপ স্থান নির্বাচনের মূল্য বিষয়, মানে মূল বিবেচ্য বিষয়সমূহ। তার মানে আমি একটা ফ্যাক্টরিতে ইনডোর সাবস্টেশন করব, এর সাবস্টেশন কোথায় অবস্থান করব, এর কি কি দিক খেয়াল করব, এটা আমার একটা জিনিস আমাকে জানতে হবে অবশ্যই। বৈদ্যুতিক অবস্থান, ইলেকট্রিক্যাল প্রক্সিমিটি, যেমন কি প্রধান লোড সেন্টারের কাছাকাছি হলে যেমন কেবল কেবল দৈর্ঘ্য এবং বিদ্যুৎ ক্ষতি কম হবে। তার মানে কি, কেবলের এমন এক জায়গায় আমি সাবস্টেশন করতেছি, আমার মেন লোড যেখানে ব্যবহার হবে তার থেকে অনেক দূরে, 400 মিটার দূরে বা 400-500 ফিট দূরে করলাম, তাহলে তো আসলে আমাদের কেবল কস্টিং বেড়ে যাবে, ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে। ভোল্টেজ ড্রপ বেড়ে গেলে আমাদের কি ওখানে মোটা কেবল দেওয়া লাগবে ভোল্টেজ ক্যালকুলেশন করে, সেক্ষেত্রে কস্টিং বেড়ে যাবে। ইনকামিং আউটগোয়িং ফিডারের জন্য সহজ কেবল রুট রাখা, মানে আমি ইনকামিং এবং আউটগোয়িং এর যে ফিডারগুলো দিব বা এইচটি বা এলটি, এই ফিডারগুলোর জন্য আমাদের যাতে সহজ হয়, আমাদের যাতে খুব সহজেই আমরা লিডার নিয়ে যেতে পারি, এটা আপনার নিজস্ব বিবেচনা থেকে এইগুলো করা লাগবে। এরপর হচ্ছে স্পেস এবং লেআউট। ট্রান্সফরমারে পর্যাপ্ত জায়গা থাকতে হবে, ট্রান্সফরমার যেহেতু ট্রান্সফরমার ভিতর কি বসবে, একটা সুইচ গিয়ার বসবে, একটা এলটি প্যানেল বসবে, তারপর হচ্ছে মেনটেনেন্সের জন্য চারপাশে জায়গা রাখা লাগবে। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে কি করতে হবে দেখেন, এই যে স্ট্রাকচারাল সক্ষমতা, আমি যে বিল্ডিং এ সাবস্টেশন করব, এই বিল্ডিং এ দেখা যাচ্ছে যে মেঝেতে আমি ঠিক মতো হচ্ছে বা ঢালাই করা নাই, ঠিক মতো হচ্ছে প্লাস্টার করা নাই, নোংরা মাটির উপর বসালাম, এরকম হলে হবে না। এটা স্ট্রাকচারাল ক্যাপাসিটি থাকতে হবে, লোড বহন ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে, এরপরে কি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। আপনার সাবস্টেশন করার পরে ওখানে আপনার হচ্ছে কি কি থাকা লাগবে, আপনার ফায়ার এক্সটিংগুইশার থাকা লাগবে, সেখানে হচ্ছে আপনার হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য আপনার পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে, যদি স্ট্যান্ড পাইপ থাকে বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম থাকে তাহলে ওখানে যেন ব্যবস্থা থাকে, এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপর অ্যাড্রেসেবল যে ডিটেকশন সিস্টেম আছে এগুলো থাকতে হবে। এর বাতাস চলাচল,
ভেন্টিলেশন সিস্টেমটা থাকতে হবে। যেমন আমি ইচ্ছা করলাম আমি যে, পুরা রুমটা আমি একদম আটকাই দিলাম, ব্যাপারটা এরকম না। ট্রান্সফরমার রুমটা অলওয়েজ সাবস্টেশন, একদিক থেকে বাতাস ঢুকবে একদিক থেকে বেরোয় যাবে, অলওয়েজ ভেন্টিলেশন মানে কুলিং সিস্টেমটা, এয়ার কুলিং সিস্টেমটা রাখতে হবে আর কি। এরপরে কি হলো, আর্দ্রতা এবং পরিবেশগত অবস্থা, হিউমিডিটি এবং এনভায়রনমেন্ট। আমি এমন এক জায়গায় করলাম সাবস্টেশন, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে, একটু বৃষ্টি হলেই সাবস্টেশনের পানি চলে আসে, এরকম যেন না হয়, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এর শব্দ ও কম্পন নিয়ন্ত্রণ করা। দেখা যাচ্ছে আমি এমন একটা জায়গায় সাবস্টেশন করতেছি, যেখানে পাশেই দেখা যাচ্ছে যে হয়তোবা ভারী কোনো মেটালের কাজ করতেছে, সাবস্টেশনে শুধু ভাইব্রেশন হচ্ছে, প্রচুর নয়েজ হচ্ছে, আমরা এই স্থানগুলো থেকে আমরা অ্যাভয়েড করি। এরপরে কি করব, আমার গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং বা আর্থিং। আমি যেখানে সাবস্টেশন করব, এখানে অবশ্যই গ্রাউন্ডিং করার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমি যেখানে সাবস্টেশন করলাম 10 ফিট অনলি জায়গা আছে, এখন 10 ফিটের ভিতরে আমার বোরিং করা লাগবে তিনটা, এখন তিনটা বোরিং তো 10 ফিটের ভিতরে আপনি করতে পারবেন না, মিনিমাম আপনাকে 6 ফিট জায়গা রাখতে হবে একটা বোরিং টু একটা বোরিং এর ডিস্টেন্স। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড লজিস্টিক্স, মানে রক্ষণাবেক্ষণ এবং প্রতিশোধের যে ব্যাপারটা আছে, যে আমি ট্রান্সফরমার তো আনা নেওয়ার জন্য তো, বা কোনো সময় বের করার প্রয়োজন হলো, এই আমি বের করতে পারতেছি না, বা মেনটেনেন্সের প্রয়োজন হলো, ইন ফিউচার চিন্তা করে আমাদের এই অ্যাক্সেসটা রাখতে হবে, যে আমরা যদি ইচ্ছা কর, আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমরা ট্রান্সফারটা সহজে বের করে ফেলতে পারলাম, আমরা মেনটেনেন্সের জন্য যাতে সহজে কাজ করতে পারলাম। এরপরে কি, ড্রেনেজ বা তেল ধারণ ব্যবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের সাবস্টেশনে যদি আমাদের একটা ট্রান্সফরমারে 2000 লিটার এর উপরে তেল থাকে, তাহলে ওখানে একটা সক পিট করা লাগে, এটা বিএনবিসি তে আছে, যে ট্রান্সফরমার নিচে কি করতে হয়, একটা পিট তৈরি করতে হয়, যাতে ওই পিট যদি কোনো কারণে ট্রান্সফরমার ওভারহিট হয়ে তেল বাইরে বের হয়ে যায়, যাতে ওই সক পিটের ভিতরে তেলগুলো থাকে এবং ড্রেনেজ হয়ে যাতে বের হয়ে যেতে পারে। এটা আমাদের দরকার, এটা খুব বড় যে ট্রান্সফরমার এগুলোই দরকার, ছোটখাটো কোনো ট্রান্সফরমার দরকার নাই। এটা সচরাচর 2000 কেভিএ হলে ওই ক্ষেত্রে সকেট লাগে আর কি। এরপর হচ্ছে কেবল রুট আলাদাকরণ, এইচটি এবং এলটি এর কেবল রুট অবশ্যই আলাদা হতে হবে, মানে এইচটি এলটি আপনি একসাথে দিতে পারবেন না। ঠিক আছে। এরপর সার্জ প্রোটেকশন থাকতে হবে, বলতে লাইটনিং অ্যারেস্টর, আপনি যেখানে সাবস্টেশন করবেন, সাবস্টেশনের উপর অবশ্যই যেন লাইটনিং অ্যারেস্টর আপনার ইনস্টলেশন থাকে। ম্যান অ্যান্ড কন্ডাক্ট, মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড কমপ্লায়েন্স, আপনার বিএনবিসি, এনএপি, এনএপি, আই, আসসালামু আলাইকুম আই। স্যার। ওয়ালাইকুম সালাম। এই বিষয়গুলো। একটা কোশ্চেন ছিল স্যার আমার কাছে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে হ্যাঁ, ট্রান্সফরমার তেলের হ্যাঁ, জন্য। হ্যাঁ, 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 বলো বলো বলো। জি স্যার, মানে এখানে আসলে মানে আমরা তো অয়েলটা দিব, অয়েলটা কতটুকু দেওয়া লাগে, মানে কতটুকু থাকে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তো আমি কি বলবো সেক্ষেত্রে? আরেকবার করতে হবে প্রশ্নটা। দেখা যাচ্ছে স্যার, জি মানে আমার একটা 1250 কেভি ট্রান্সফরমারে কতটুকু, কত লিটার তেল থাকবে, দেওয়া লাগবে কিংবা থাকতে হবে? হুম, এটা আপনি কিভাবে বুঝবেন, তাই তো? জি 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 স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, যেমন আমি 830 কেভিএ ট্রান্সফরমারে 800 লিটার তেল থাকে, 630 কেভিএ ট্রান্সফরমারে 600 লিটার তেল থাকে, 350 কেভিএ ট্রান্সফরমারে 380 থেকে 400 লিটার মতো তেল থাকে। ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারের ওখানে লিখেই দেয়া আছে, যেমন 1600 কেভিএ ট্রান্সফরমারে 1800 লিটার তেল থাকে, আপনার যে ট্রান্সফরমারের নেম প্লেট আছে, নেম প্লেটেই লেখা থাকবে যে আপনি কিভাবে, মানে কত লিটার আপনার এই ট্রান্সফরমারে তেল ব্যবহার করতে হবে। তাহলে ইন ফিউচার যখন আপনি তেল চেঞ্জ করবেন, তাহলে এটা সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর কি হচ্ছে, জি জি খরচ জি স্যার, ধন্যবাদ। ও সময়। যদি আপনার সময়, যেহেতু শিডিউল, খরচ, নির্মাণ সবকিছু যদি আপনি পারফেক্ট করতে পারেন, তাহলে আপনার সাবস্টেশনটা আপনি সুন্দর করে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি 40 মিনিটের একটা ক্লাসের ইয়া করছি আর কি, যদি একবারে বেশি বললে হয়তো আপনাদেরও মনে থাকবে না। আর আমার এটা, আমি ইউটিউব চ্যানেল এম্পায়ারন ইঞ্জিনিয়ারিং, এটা আপনি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমি আপলোড করে দিব, আপনারা পরবর্তীতে এটা আবার দেখে নিতে পারবেন। ঠিক আছে। তো আমি সংক্ষেপে একটু বলি, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোর টেকনিক্যাল, মানে জিরো থেকে, ফ্রেশার থেকে প্রফেশনাল হব কিভাবে, 6টা জিনিস জানা ম্যান্ডেটরি।
ছয়টা জিনিস আপনাকে জানতে হবে যদি আপনি প্রফেশনাল হতে চান। তাহলে কি করতে হবে? ইলেকট্রিক্যাল ডিজাইন জানতে হবে, যেমন এসএলডি জানতে হবে, ইএলডি জানতে হবে, এলপিএস ডিজাইন জানতে হবে, এটা মাস্ট। ইলেকট্রিক্যাল কোড জানতে হবে, আপনি এনবিসি, এনএফপি এর সম্বন্ধে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। বাংলাদেশে যেহেতু আরএসসি এবং নিরাপন ভালো, মানে বাংলাদেশে আরএসসি এবং নিরাপন যেটা পুরো ফ্যাক্টরিতে, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই তারা ইন্সপেকশন করতেছে, সেফটি ইন্সপেকশন করতেছে, ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি। তো সেক্ষেত্রে তাদেরও কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে পাওয়ার সিস্টেম বুঝতে হবে, যেটা আমি ফ্লো চার্ট বুঝালাম। আমার ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত কি কি থাকবে, কিভাবে আমি সিলেক্ট করব। এরপরে কি আছে? ইলেকট্রিক্যাল মেশিনস। আমি মেশিন, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, বয়লার, মেনটেনেন্স রেকর্ড, মানে এর ভিতর যা কিছু আছে, আপনি অ্যানুয়াল মেনটেনেন্স রেকর্ড তৈরি, প্রিভেন্টিভ মেনটেনেন্স রেকর্ড তৈরি, অ্যানুয়াল মেনটেনেন্স প্ল্যান, এই টোটালগুলো এর ভিতরে থাকবে। আর টেস্টিং অ্যান্ড মেজারমেন্ট, আপনাকে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট জানতে হবে, আপনাকে আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট জানতে হবে, লোড টেস্টিং জানতে হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি প্রফেশনাল হতে চান। এরপরে কি আছে? যে আপনি ট্রেনিং, সেফটি প্র্যাকটিস করতে হবে, আপনাকে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং দিতে জানতে হবে, আপনাকে লোটো পলিসি বুঝতে হবে। যদি এই বিষয়গুলো বুঝি, তাহলে আমরা খুব সহজেই আমরা আমাদের নিজেদের প্রফেশনাল স্কিলটা আমরা ফ্রেশার থেকে 100% আমরা কি করতে পারবো, আমরা প্রফেশনাল লেভেল, মানে ফ্রেশার থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমার কিছু জিনিস আসলে অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি, আমি একটু ওপেন করে দেখাবো। সেটা হচ্ছে, এটা আমার একটা, আমি যেহেতু আমার 12 বছর এক্সপিরিয়েন্স, আপনারা সবাই জানেন। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ইউটিলিটি অ্যান্ড মেনটেন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করতেছি, এবং লাস্ট 8 বছর আমি মেনটেন্যান্স ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি একটা মানে একটা ফ্রেশার থেকে প্রফেশনাল হওয়ার জন্য একটা ছেলের কি লাগবে তার একটা ডিজাইন করেছি। যে এটা আমার ডিজাইন, যে এই টপিকগুলো, এই মডিউলগুলো আমি সিলেক্ট করছি, যে এইভাবে যদি আমি জানি, একটা ছেলে এগুলো যদি নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, একজন ইঞ্জিনিয়ার, সে ডিপ্লোমা হোক অথবা বিএসসি হোক, সে প্রফেশনাল ভাবে সে কি করতে পারবে, সে তার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবে। এর ভিতর কি আছে দেখি আমরা? ইলেকট্রিক্যাল লেআউট ডিজাইন, মানে ইএলডি, ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন, ইলেকট্রিক্যাল লোড টেবিল অ্যান্ড শিডিউল, আর্থিং লেআউট ডায়াগ্রাম, প্রতিরোধক মেরামত পরিকল্পনা, বাৎসরিক এনার্জি ব্যবহার রিপোর্ট, মেশিন মেরামত রিপোর্ট, মেশিন লেআউট, সাবস্টেশন সিলেকশন এবং লেআউট, ট্রান্সফরমার রুম লেআউট অ্যাকর্ডিং টু বিএনবিসি, ফ্যাক্টরি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, অ্যাকর্ড আরএসসি নিরাপন অডিট, যেভাবে করলে পাশ করা যাবে ওই ইনস্টলেশন, ওই স্ট্যান্ডার্ডটা জানা, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং অ্যান্ড লোটো পলিসিটা বোঝা, ইলেকট্রিক্যাল টেস্টিং, আর্ট টেস্ট, রেজিস্ট্যান্স টেস্ট, ইনসুলেশন টেস্ট, থার্মাল টেস্ট, এগুলো জানা। অবশ্যই তাকে অটোক্যাড জানতে হবে, অন্তত 2D। এবিসি লাইসেন্স প্রস্তুতি নিতে হবে, এবং এবিসি লাইসেন্স অবশ্যই ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সুপারভাইজার লাইসেন্স করতে হবে। আর কি করতে হবে? একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হবে, যেখানে আমার এই 17টা স্কিল তার সিভিতে উল্লেখ রাখা যায়। তাহলে সে ফ্রেশার থেকে একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার হতে তার আর কোনো বাধা থাকবে না, যদি এই 17টা টপিক সে জানে। এর ভিতর থেকে কি কারো কোনো প্রশ্ন আছে এই টপিকগুলোর ভিতর থেকে? জি না স্যার, কোনো প্রশ্ন নেই। হুম। এইটা হচ্ছে আমার, অলরেডি আমার 3টা ব্যাচ চলতেছে রানিং। আমি অফলাইন এবং অনলাইন দুইটাই করাইতেছি। তো আমার ডিসেম্বরের থেকে আমার অফলাইনে একটা কোর্স শুরু হবে। তো সেক্ষেত্রে ইউ পিপল আর ইনভাইটেড, যারা ইচ্ছা যে এইগুলো আসলে শেখা প্রয়োজন। এর সাথে কি পাবে আর একটু বলে দিই। এর সাথে এর সাথে পাওয়া যাবে হচ্ছে ইএলডি, এসএলডি এবং এলপিএস এর ক্যাড ফাইল পাবে, মানে এই কোর্সটা শেষে। সাথে এই যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের সফট কপি, ওয়ার্ড এবং এক্সেল ফাইল পেয়ে যাবে। তার মানে সে এই কোর্সটা করার পরে সে টোটাল ডকুমেন্ট, এই 17-18টা ডকুমেন্ট যখন সে পেয়ে যাবে, একদম টোটাল অ্যাপ্রুভড, আরএসসি নিরাপন অ্যাপ্রুভড, যখন সে ড্রয়িংগুলো এবং ডকুমেন্টগুলো পেয়ে যাবে, তার লাইফে আসলে খুব সহজ হয়ে যাবে তার সামনের পথগুলো চলা, তাকে লিডারশিপ নিয়ে সামনের দিকে আগানো বা কোনো কিছু নিয়ে জানা। আর আমার সাথে যারা কাজ করবে, মানে আমার সাথে যারা থাকবে, যারা আমার এই কোর্সের সংযুক্ত থাকবে, তারা লাইফ টাইম আমার ফ্রি অফ কনসালটেন্সি পাবে।
যে তারা চাইলে যে কোনো সময় রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত এইটুকু সময় শুধু আমার রেস্ট টাইম, এরপরে তারা যে কোনো সময় কল করতে পারে। যদি আমি ব্যস্ত থাকি হয়তো ফোন না ধরতে পারি, অডিট হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি ফ্রি হওয়ার সাথে সাথে ফোনটা ব্যাক করি। এটা আমার হচ্ছে অনেক আগের নেচার। আমি যে আমাকে ফোন দেয়, আমি যদি দেখি আমি ফোনটা পিক করতে পারি নাই, আমি ওই ফোনটা আবার তাকে আমি ব্যাক করি। তো সেক্ষেত্রে শুধু তাই না, আপনারা যারা আমার ক্লাসে অ্যাটেন্ড হচ্ছেন, এরাও যদি মনে করেন যে না, স্যারের কাছ থেকে বা বড় ভাইয়ের কাছ থেকে কিছু জানার প্রয়োজন আছে, ইউ আর অ্যালাউড টু ওপেন অলওয়েজ, যে কোনো সময় সময় আপনারা আমাকে ফোন করো, ডোন্ট হেজিটেট টু রিচ আউট। ওকে? তো যে কোনো সময় আপনি কল করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আর আমি আপনাদের কাছে একটু হামলি বলি যে আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার, আপনারা এখানে অ্যাড হয়েছেন, আজকে যেহেতু আমি কম সংখ্যক লোক পেলাম, আমি হয়তো আগামী সপ্তাহে আবার একটা ক্লাস নিব, সেটা হয়তো ডিফারেন্ট ক্লাস নিব। তো আমরা চেষ্টা করব যে আমরা অন্তত আমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাই দিব। আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমার ইউটিউবের লিঙ্কটা কালকে পাঠাই দেবো, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর আজকে যে আমরা ক্লাসটা নিলাম এটা আমি কালকে আপলোড করে দিব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এটা রূপম কি আপনার মাহমুদ ইউটিউব কোনো চ্যানেলে কথাই আপলোড বলে নাই। করবেন? জি। ইউটিউব যে চ্যানেলে আপলোড করে দিবেন? হ্যাঁ, 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 আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে? রূপম সাহেব কোনো কথা বলে নাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হয়তো আমাদের বেশি সময় আর নাই। হুম।